মাহমুদ আয়নায় নিজেকে কি প্রশ্ন করে দেখে? যা করেছি তা ঠিক করেছি কিনা, যা Wow. করব সেটার প্ল্যান আছে কি? র‍্যাম্প নাকি ক্যামেরা? র্যাম সে আমাকে থ্রেটও দিয়েছে যে আজরা আমি দেখে নিব তুমি কিভাবে ইন্ডাস্ট্রিতে টিকো। ও ওয়াও। সে- কিন্তু সবাই তো বলে যে কাজ তখনই হয় যখন কমিউনিকেশন ঠিক থাকে। আমাকে কিন্তু এই কথাও শুনতে হয়েছে যে ও এত সুন্দর মডেল, ওকে নিলা না কেন? আয়নায় দাঁড়িয়ে নিজেকে কি প্রশ্ন করেন? কেমন আছেন আপনি? কিংবা গতকাল আপনি যা যা কাজ করেছেন সব ঠিকঠাক করেছেন কিনা? আজকে কি কি করবেন? কতটুকু ভালো করছেন মানুষের সাথে, কিংবা নিজের সাথে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কিনা? নিজে টেক কেয়ার করছেন তো ঠিক মতো? আমরা কিন্তু এই প্রশ্নগুলো করি না। আয়নায় দাঁড়িয়ে আমরা দেখি আমাদের কতটুকু সুন্দর লাগছে কিংবা ফিটফাট লাগছে কিনা। আমাদের প্রশ্নগুলো করা উচিত, কারণ প্রতিবিম্ব সবসময় আমাদেরকে ঠিকটা দেখায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আয়না সিজন 2-তে। সাথে আছি ফারজানা বিথি, এবং প্রত্যেক এপিসোডে আমাদের পডকাস্টে একজন অতিথি থাকেন। তার কাছ থেকে আমরা জানি তিনি আয়নায় আসলে কি রিফ্লেকশন দেখেন, ট্রু সেলফটা দেখেন কিনা। আমাদের সাথে যিনি আছেন তিনি আসলে কোন সেলফটা দেখবেন আমি খুব কনফিউজড, কারণ তার এতগুলো সেলফ, তার এতগুলো বিশেষণ, তার এতগুলো পরিচয়, নামেই যার পরিচয়। আজরা মাহমুদ, ওয়েলকাম টু আয়না। থ্যাংক ইউ সো মাচ। আমি ভীষণ আনন্দিত যে ইউ আর মাই গেস্ট ফাইনালি, বিকজ আই হ্যাভ বিন ডুইং ইন্টারভিউজ অফ ইউর স্টুডেন্টস হু আর টকিং অ্যাবাউট ইউ on my show, but finally the teacher is here. ফাইনালি Yeah. So কেমন আছে আজরা মাহমুদ, এবং দিনকাল কেমন যাচ্ছে? আজরা মাহমুদ ভালো আছে, দিনকালও আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। ওকে, আমি আজকে ভীষণ কি বলবো যে অ্যাস্ট্রোনাইজড হলাম যে আজরা মাহমুদ খায়, খাবার দাবার খায়। আমি অনেক খাই। হ্যাঁ, এটা কবে থেকে শুরু হলো? খাওয়াটা কবে থেকে শুরু হলো? না খেতে তো হবেই, নাহলে বেঁচে থাকবো কিভাবে? But, আচ্ছা, এটা তুমি গত 5 বছর আগেও কিন্তু ভাবতে বলে মনে হয় না আজরাপু। no, definitely ভাবতাম। I always had cheat days. হ্যাঁ। But এখন every day is more like a cheat day to me. ওকে, So আমার মনে হয় যে একটু আর কত, like একটুখানি এখন খাই। But then again ওয়ার্কআউট ঠিকঠাক রাখলে তো ঠিকঠাক থাকে। ওকে, ব্যালেন্স থাকে। আচ্ছা, এই ব্যালেন্স থেকে শুরু করতে চাই। ইয়োর লাইফ ইজ সো ব্যালেন্সড মাশাআল্লাহ, বিকজ উই হ্যাভ বিন সিইং ইউ সিন্স 20 ইয়ার্স তো হয়েছে না? 25। তো 25 ইয়ার্স ধরে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য ইন্ডাস্ট্রি লাইক অ্যাজ আ মডেল, দেন অ্যাজ আ কোরিওগ্রাফার, একজন এমসি, একজন উপস্থাপক। তো কখনো কখনো আমরা বিভিন্ন সময় দেখা যায় যে থাকে না যে ইউ আর ডিজাইনিং থিংস অ্যাজ ওয়েল, যেটা অনেকেই জানে না যে তুমি ডিজাইনও করে ফেলো মাঝে মধ্যে, এটা হয় না, এটার সাথে এটা মিলে, এটা এখন যাও হাঁটো। হ্যাঁ, লাইক ইউ আর আ ফুল ফর্ম অফ হিউম্যান। কিন্তু এগুলো ব্যালেন্স করতে গিয়ে আজরা মাহমুদের কতটুকু আসলে বেগ পেতে হয়? আজরা মাহমুদ অ্যাজ আ হিউম্যান হ্যাঁ, সেটা সবসময় প্রায়োরিটি পেয়েছে। ওকে। মানে আমি কখনো আমার হিউম্যান সাইডটা কে কম্প্রোমাইজ করে কোনো কাজ করতে যাইনি। মানুষ হিসাবে আমি ঠিক আছি কিনা, মানসিকভাবে ঠিক আছি কিনা, শারীরিকভাবে ঠিক আছি কিনা, এটা সবচেয়ে বড় আমার জন্য। তারপরে সেটাকে ম্যানেজ করে দি রেস্ট অফ দ্য আজরা মাহমুদস কামিং টু বিইং। অবশ্যই অনেক সময় কাজের কারণে একটু এফেক্টেড তো হই, এতগুলো ব্যালেন্স করতে তো একটু ডিফিকাল্টি হয়, বাট তারপরও প্রায়োরিটিটা থাকে অলওয়েজ। কিন্তু আজরাপু, থাকে না ইন্ডাস্ট্রিতে যখন ধরো যে মানুষ গুনগুন করতে কিন্তু খুব পছন্দ করে, সেটা ব্যাকবাইট হয়, সেটা কাউকে খুব প্রশংসা করে হয়, বাট আলোচনায় থাকাটা ইজ মোর ইম্পর্টেন্ট ফর পিপল ইন আওয়ার ইন্ডাস্ট্রি। সো তোমার কাছে এই আলোচনায় থাকতে পারাটা বা থাকার ব্যাপারটা আসলে কতটুকু ভালো লাগে? আলোচনায় আছি কিনা সেটা আসলে আমার মাথায় কখনো আসেই না। আমার মাথায় সবসময় থাকে যে কাজটা করছি সেটা ভালোভাবে করব, এবং আজকে যতটুকু ভালো করেছি আগামীকালকে তার থেকে ভালো করব। তুমি যখন এক্সিলেন্সের পেছনে ছুটো তখন কিন্তু আসলে তুমি আলোচনায় আছো কিনা সেটা তোমার মাথায় আসবে না। তুমি আলোচনায় অটোমেটিকলি হয়তো বা রয়ে যাবা। তোমাকে নিয়ে যারা মানে যাদের তোমাকে ভালো লাগে তারা প্রশংসা করবে, যাদের ভালো লাগে না তারা হয়তো বা তোমাকে নিয়ে ব্যাকবাইটিং করবে, তুমি যেভাবে করে বলছিলা। বাট এটা আসলে আমার মনে হয় না কারো সেভাবে করে মাথায় রাখা উচিত যে আমি কি আলোচনায় আছি, আই এম দ্য টক অফ দ্য টাউন। আমার মনে হয় না। আই থিংক দিস ডাজন্ট রিয়েলি গিভ ইউ এনিথিং। এবং এই জায়গাতে থেকেই কি আমরা কখনোই তোমাকে থাকে না যে ইউ নেভার মেইনটেইনড এনি রিলেশন উইথ এনি ওয়ান ইন দ্য ইন্ডাস্ট্রি, সেটা হোক ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, মানে থাকে না তোমার কোনো আলাদা গ্রুপ মেনটেন করো না, কখনো তোমাকে কোথাও আড্ডাতে পাওয়া যায় না, তুমি একটু ফাঁক ফোকর পেলে ভাইকে নিয়ে বাইরে চলে যাও ঘুরতে। সো ইউ নেভার মেনটেন দিস থিংস। তো এগুলো কি কখনো তোমার কাজে মানে পড়েছে, প্রভাব ফেলেছে যে মেনটেন করতে পারোনি, কমিউনিকেশন রাখোনি, তাই বলে তোমার কাজ হচ্ছে না বা আসছে না, বা এটা নিয়ে কোনো কথা আমার মনে হয় না, একদমই না। আমার মনে হয় না যে গ্রুপিং যে বিষয়টা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির এই জায়গাটায়, আই ডোন্ট থিঙ্ক যে গ্রুপিং এই জিনিসটা আছে অ্যাট অল। অলসো
কাজ করব, কাজ করে বাসায় ফেরত যাব, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি বাসায় গিয়ে নিজেকে সময় দিব, আমার খুব ভালো লাগে নিজেকে সময় দিতে। মানে আমি যখন খেতে বসি, আমার খাবারটাও যদি খুব সিম্পল থাকে, সেটাকে আমি সাজিয়ে গুছিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে হালকা একটু মিউজিক ছেড়ে মানে খুব সুন্দর করে খেতে পছন্দ করি, একটু সময় পেলে বই পড়তে পছন্দ করি। আমি নিজেকে সময় দিতে অনেক বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে যখন কাজ শেষ হয়ে যায়, সেখানে রয়ে গিয়ে গল্প আড্ডা বা একটা গ্রুপ মেনটেন করা, এটা আমার মনে হয় না কখনোই আমার জরুরি লেগেছে। অ্যাজ আই সেড, ইফ ইউ পারসু এক্সেলেন্স, তোমার কাজ যদি ভালো হয়, অটোমেটিকলি তোমার কাছে কাজ আসবে। কিন্তু সবাই তো বলে যে কাজ তখনই হয় যখন কমিউনিকেশন ঠিক থাকে। কমিউনিকেশন যে আমার ঠিক নাই সেটাও তো না, তাই বলে তো আমার প্রতিদিন ফোন দিতে হবে না, ভাই কেমন আছেন, আপনি ভালো আছেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস রিয়েলি রিকোয়ার্ড। Okay. মানে দে নিড টু নো দ্যাট আই এম অ্যালাইভ। আর আসলে এখন এই সোশ্যাল মিডিয়ার সময় এভরিওয়ান নোজ কে কোথায় আছে, কি করছে না করছে, অলদো আমি সোশ্যাল মিডিয়া স্যাভি না, হ্যাঁ ওইটাই। বাট তারপরও আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ। ওকে, আজা মাহমুদ কি দুঃখ পায়? তার কি দুঃখ আছে জীবনে? দুঃখ কে না পায়, মানুষ তো দুঃখ মানে তোমার পাবে। কথা শুনে তো মনে হচ্ছে না দুঃখ আছে। মানে সেটা সোশ্যাল হ্যান্ডেলে তো ইউ আর নট দ্যাট অ্যাক্টিভ, সো হ্যাঁ। ওখানে সোশ্যাল হ্যান্ডেলে লেটস নট জাজ এনিওয়ান, বিকজ ওখানে আসলে কেউ দুঃখিত এটা লিখবে না, এটা স্বাভাবিক। না, লিখে তো আমি আজকে অনেক কষ্ট পেয়েছি। ওকে, সো ইন রিয়েল লাইফ যদি আমি জিজ্ঞেস করি, তুমি যেটা বলছিলে যে তোমার একটু ক্যান্ডেল জ্বালিয়ে মিউজিক হ্যাঁ, অন করে খেতে ভালো লাগে, সো এটা মানে তো ইউ আর থাকে না যে একটু লাক্সারিয়াস আছো, যে হ্যাঁ একটু ক্যান্ডেল জ্বালিয়ে খাচ্ছি, লাইফটাকে এনজয় করতে পছন্দ করি। হ্যাঁ, সো তোমার লাইফে কি কোনো দুঃখ আছে কিনা, যেটাকে ধরো যে তুমি শক্তিতে রূপান্তর করতে পছন্দ করো বা করেছো? দুঃখ আসলে এক অর্থে স্ট্রাগলস, লাইফে কার স্ট্রাগলস নাই, তাই না? এখন আমি একটা কষ্ট পেয়ে বসে থাকবো, সেটাকে আমি মনে ধরে বসে থাকবো, সে ধরনের মানুষ কিন্তু আমি না। আমি জেনারেলি ইজিলি ফরগিভ করতে পছন্দ করি, কারণ আমি মনে করি আমি যদি কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ইমোশন ধরে বসে থাকি, সেটা সবচেয়ে বেশি ক্ষতি আমাকে করে। সো সেই জায়গাটা থেকে আমি একটা লার্নিং নিয়ে আই লেট ইট গো। সো সেটার একটা ফ্যাক্টর আমার মধ্যে আছে। আমি যদি দুঃখকে স্ট্রাগলের কথাই বলি, যেমন শুরুটাই আমি যখন করেছিলাম আই গট রিজেক্টেড, আমি কি কষ্ট পেয়েছি? অবশ্যই আমি কষ্ট পেয়েছি, কিন্তু সেটা দিয়ে আমি কি করেছি, আমি নিজেকে আরও ইমপ্রুভ করেছি। এই সময়টা অনেকটা সময় পার হয়ে অনেক সময় মনে হয় যে আচ্ছা আমার কাজকে যথেষ্ট ভ্যালু করছে না, আসলে এই দেশটাতে কি যথেষ্ট আমাকে কাজকে ভ্যালু করবে কি না, সেই জায়গাগুলো থেকে আসলে একটু তো কষ্ট লাগেই। যেমন আমাদের ফ্যামিলিতে দ্য সান গেটস ভ্যালিউড অলওয়েজ, দ্য ডটার্স ডোন্ট, বাট ইটস এ সোশ্যাল ইস্যু দ্যাট উই আর সিইং। সো সেই জায়গাগুলোতে তো দুঃখ লাগে, দুঃখ তো আছেই জীবনে ছোট ছোট করে, বাট আই ট্রাই নট টু স্টিক টু ইট, আই ট্রাই টু মুভ ফরওয়ার্ড উইথ ইট। তোমার এত ফ্যান ফলোয়ার্স, এবং আমি যেটা দেখেছি যে ম্যাক্সিমাম তোমার ফ্যান বেস দে ওয়ান্ট ইউ টু শাইন মোর এভরিডে। হ্যাঁ, তোমার খুব পজিটিভ একটা ফ্যান বেজ আছে, খুব তোমাকে নিয়ে খুব নেগেটিভ কিছু আমরা কখনোই দেখি নাই, সেটা সোশ্যাল হ্যান্ডেলেও হোক, সেটা ধরো যে কেউ কথা বলছে বসে, সেখানেও কখনো নেগেটিভ কিছু দেখে নাই। হ্যাঁ, ওই পোলাপান যারা একটু বকা টকা খায় ওরা তো বলে যে তো বলবে, হ্যাঁ না বললে তো একটু উইয়ার্ড হয়ে যাবে ব্যাপারটা। এত ভালো মানুষ তো হয় না। So, আমি একটু জানতে চাই, ব্যক্তি জীবনে আজা মাহমুদ কখনো কি এরকম হয়েছে যে এই যে এতগুলো পরিচয় তার নামের পাশে, কিন্তু সে তো কখনো আমরা দেখি নাই যে এত বছর সংসার করলো, মানে থাকে না নারীর পরিপূর্ণতা মা হলে হয়, এই ব্যাপারটা কিন্তু আসে, এবং তোমার কয়েকটা পোস্টেই কিন্তু তুমিও ক্লিয়ার করেছো কয়েকবার যে আই এম নট রেডি ফর দিস। সো আমি একটু জানতে চাই যে এটা কি তোমাকে ব্যথিত করে, মানে এই ডিসিশনটা, মানে হোয়াই ইউ আর নট রেডি ফর দিস? আমি কখনো আসলে বলিনি আই এম নট রেডি, আমি সবসময় বলেছি আই ডোন্ট ওয়ান্ট ইট। ওকে, I've been very clear. আসলে একটা জিনিস কি জানো, আমি আমার লাইফের জার্নি বা আমার লক্ষ্য, আমি কোথায় নিজেকে দেখি, এগুলো ভিশন আমার অনেক সবসময় অনেক ক্লিয়ার ছিল, অ্যান্ড দ্যাট ইজ ফ্রম আ ভেরি বিগিনিং। মানে আমি আমার ক্যারিয়ার অথবা আমার ইনকাম আমি শুরু করি ফ্রম দি এজ অফ 14। আমার ও লেভেলস পাশ করে আমি একটা স্কুলে চাকরিতে ঢুকে যাই। সো আমার ভিশনসগুলো অনেক ক্লিয়ার। আমি সবসময় আমি বলি এটা সেলফিশ রিজনস, এই কথাটা আমি বলি যে হোয়াটএভার আই আর্ন, হোয়াটএভার আই বিকাম, আই ওয়ান্ট টু এনজয় ইট টু দ্য ফুলেস্ট। এবং আমি আমার নিজেকেই সময়টা দিতে চাই, আমার নিজেকেই আমি কি বলবো, মানে যা দেয়ার আমি নিজেকেই দিতে চাই। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছিল দ্যাট ইফ আই এভার ব্রিং আ চাইল্ড ইন টু মাই লাইফ, হয়তোবা I will not be able to give 100% to myself or 100% to the child. মানুষ বলে যে একটা নিয়ে নাও, তুমি রেডি হয়ে যাবা, তখন তোমার মনে হবে না বাচ্চাটাই তোমার জীবন। সো আমার কথা হচ্ছে হোয়াট ইফ আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, তখন কি হবে? তখন যে ইম্প্যাক্টটা পড়বে, আমি যে একটা বাচ্চাকে, একটা মানুষকে এই পৃথিবীতে নিয়ে আসবো, পরিপূর্ণভাবে যদি তাকে আমি মানুষ না করতে পারি, তাহলে হুজ গোয়িং টু বি ব্লেমড?
সো আমার কথা হচ্ছে যে আই নো হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আর তোমার আন্ডারে এতগুলো বাচ্চা আছে। হ্যাঁ মানে ওদেরকে সামলাতে ইটস নট সামথিং আই মিস, ইভেন আই লাভ চিলড্রেন। হ্যাঁ কিন্তু আমি যে আমার জীবনটা পুরোটা তাকে দিয়ে দিব, আই ডোন্ট থিঙ্ক আই এম আ পার্সন লাইক দ্যাট। মানে আই লাইক টু সে দ্যাট আই এম সেলফিশ, আই ওয়ান্ট টু এনজয় মাই লাইফ টু দ্য ফুলেস্ট, হোয়াট এভার আই আর্ন আই ওয়ান্ট টু গিভ মাই সেলফ, ফুলফিলিং এভরিথিং দ্যাট আই ওয়ান্টেড ইন মাই লাইফ। ওয়াও, ওকে। 2002 সালে ব্যাক করতে চাই, এখন 2026। 24 বছর আগে প্যান্টিন হেড অ্যান্ড শোল্ডার্স ইউ গট দ্য লুক থেকেই তোমার যাত্রা শুরু, যদি ভুল না করি। হ্যাঁ হ্যাঁ, সো ওইখানে মানে বিজয়ী হওয়ার পর আসলে কি ধরনের পরিবর্তন এসেছিল জীবনে? 2001 থেকে শুরু হওয়া আসলে আমার জার্নিটা। আমি মডেলিং এর একটা ট্রেনিং নিয়েছিলাম কৌশিকী নাসির তুপায়, এবং তারপর থেকে আসলে অক্টোবরের 18ই অক্টোবর মনে হয়, এবং সেদিনই আমার ফার্স্ট শো। ইউ স্টিল রিমেম্বার দ্য ডে? হ্যাঁ, আমার কিছু ডেটস খুব ইম্পর্টেন্ট আমার লাইফে। আমার কিন্তু নাম্বারস, আই এম ভেরি গুড উইথ নাম্বারস। সেই জায়গাটা থেকে শুরু হওয়া, তখন অনেক স্ট্রাগল করছিলাম। এই যে 3-4-5 মাস, মানে মার্চের 2002 এর মার্চের 21 তারিখে হয়েছিল আমাদের প্যান্টিন ইউ গট দ্য লুক, ইফ আই এম নট মিস্টেকেন। এই অক্টোবর থেকে মার্চ পর্যন্তই কিন্তু আমার মডেল হিসাবে স্ট্রাগল পিরিয়ড। এরপরে কিন্তু আমার লাইফ অনেক ইজি। একটা ক্রাউন, একটা প্ল্যাটফর্ম তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তোমাকে ইন্ডাস্ট্রিটাই অল ওভার নিয়ে নিবে, যে ইউভ কাম, তুমি শিখেছো, তুমি হয় না যে একটা ক্রাউন জিতেছো, সেখান থেকে ইন্ডাস্ট্রি উইল অ্যাকসেপ্ট ইউ। সো আমার কিন্তু প্যান্টিন ইউ গট দ্য লুকের পরে আই ডিডন্ট হ্যাভ টু লুক ব্যাক, মানে সেখান থেকে আই হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন দ্য ইন্ডাস্ট্রি এন্ড লাইফ হ্যাজ বিন গ্রেট। আমাদের দেশে তুমি তো কয়েকটা ইয়ের ওনারশিপ পেয়েছো, আই গেট, এবং তুমি ওখানে যেভাবে কাজ করছো, এছাড়াও কিন্তু আরো প্রেজেন্টারি ইয়ে আছে। সো ওখানে কিন্তু আমরা কিছুদিন ধরে দেখছি এই জিনিসটা, যেটা তুমি বললে যে একটা ক্রাউন থাকলে you got the chance to explore more. People will ask you to come, people will call you. But থাকে না যে অনেক মানে একদমই ট্যালেন্টেড না, কোথাও কিছু শিখেনি, আমরা শুনছি যে এই ক্রাউনটা কিনেছে, এই ক্রাউনের পেছনে এত টাকা খরচ হয়েছে, জাস্ট টু ইউনো বি নোন টু দ্য পিপল। মানে এটা আসলে কতটুকু ভাবায়, এটা কতটুকু? প্যাজেন্ট্রির জায়গাটা কিন্তু খানিকটা ভিন্ন। হ্যাঁ, প্যাজেন্ট্রিতে যারা আসে তাদের যে ইন্ডাস্ট্রিতে থাকতে হবে এটা কিন্তু নেসেসারি না। হ্যাঁ, আমরা তুমি যদি দেখো আসলে সবচেয়ে ফেমাস মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্সের কথা বলে, সেটা ইন্ডিয়া থেকে আসছে, অভিনয় করেছে। বাট বাকি যারা হয়েছে, এত দেশের প্যাজেন্ট কুইন্স আছে, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রতে কাজ করে। সো প্যাজেন্ট থেকে আসলেই যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে এটা নেসেসারি না, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিতে চাই। সেকেন্ড হচ্ছে যে অনেকেরা ক্রাউন কিনছে, এইসব জিনিসপত্র আসলে থাকবে, সব জায়গায় থাকবে। হ্যাঁ, যে তুমি আমাকে একটা প্রশ্ন করছিলে যে আমি কোনো গ্রুপিংয়ের অংশ কিনা, এমন কিন্তু আছে আমার কোনো ট্যালেন্ট নাই, কিন্তু সেই গ্রুপের অংশ বলে সে কাজ পেয়ে যাচ্ছে। সো এই যে বিষয়গুলো, যেমন ধরো ইভেন ডিফারেন্ট সেক্টরসে তার ধরো কোনো নলেজ নাই, সে একটা গ্রুপে বিলং করে বলে সে খুব ইজিলি চাকরি পেয়ে যাচ্ছে, তার লবিং আছে বলে। এটা কিন্তু সবগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল সেক্টরস। আমাদের এখানে চোখ পড়ে বেশি কারণ আমরা লাইমলাইটে আছি, তো চোখটা পড়বে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো থাকবে, সেটাকে আমরা যতটুকু না থাকানোর ব্যবস্থা করতে পারি তত ভালো। বাট এটা যে আমাকে ভাবায় না, এটা ভুল ভাবায়। বাট সেই ভাবনা থেকে বের হয়ে আসতে হলে কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম দিয়ে বের হয়ে আসতে হবে, রাইট? যে এই বড় বড় যে প্যাজেন্টগুলো আছে, তারা যদি একটু সুন্দর করে ঠিকমতো তাদের প্ল্যাটফর্মগুলোকে দাঁড়ানোর চেষ্টা করে বা দাঁড়া করাতে পারে, তাহলে কিন্তু এই ধারণাগুলো অটোমেটিকলি ভেঙে যাবে। এই জিনিসগুলো কিন্তু তুমি কখনো কোনো বড় প্ল্যাটফর্মে করতে পারবা না। তুমি এটা মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল, সুপ্রা, গ্র্যান্ড, কসমো, এই জায়গাগুলো তুমি টপ 10-এর আদলে যেগুলো পড়ে, সেখানে তুমি এগুলো করতে পারবে না। ছোট ছোট প্যাজেন্টে হয়তো বা ইউ মাইট হ্যাভ দ্য স্কোপ টু, আই এম নট শিওর, আমি কাজ করিনি ছোটগুলোর সাথে খুব একটা। তুমি আসলে কবে ভাবলা, কিভাবে ভাবলা যে তুমি ফ্যাশন মডেল হবা? আমি ড্রিমটা পুষেছি। আমার ছোটবেলায় আমাদের তখন এফটিভি অ্যালাউড ছিল, বুঝছো? তো আমি এফটিভি দেখতাম, আমার খুব ভালো লাগতো যে মডেলরা আসছে, একটা লাইমলাইট, একটা পাগলামি, ইউনো, মানে উই আর অন স্টেজ। এখন তো আর না, যখন থাকতাম আর কি, দে আর অন স্টেজ ফর 20 to 30 seconds, এবং ওই 30 আমার গুজবাম্স হচ্ছে এখন। ওই 20 to 30 সেকেন্ডসের মধ্যে ওর নিজেকে সুন্দর করে হেঁটে এসে কাপড়টা উপস্থাপন করে ওখান থেকে চলে যাওয়া, টু মেক শিওর দ্যাট সামওয়ান ওয়ান্টস টু বাই দ্যাট আউটফিট ইন দ্যাট 20-30 সেকেন্ডস। এটা ডিজাইনার তার পোশাকের উপরে যতখানি এফর্ট দিচ্ছে, সেই মডেলটা কিন্তু যখন হেঁটে যাচ্ছে, ওর এফর্টটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওইটা আমাকে না সবসময় একটা কেমন যেন একটা রাশ দিত। এফর্টটা তো শুধুমাত্র ডিজাইনারের না, সে কিন্তু মার্কেটিং করছে, ব্র্যান্ডিং করছে, সেলস
সেলসে ধরো যে একটা মানুষ সেলের জন্য যতটুকু দেখায় হ্যাঁ। তার থেকে বেশি অল্প সময়ে তাকে দেখাতে হচ্ছে যে ইউ শুড বাই ইট, Yep. ওয়াই ইউ হ্যাভ টু বাই সেটা একটা কিন্তু অন্য হ্যাঁ, রকমের অনেকগুলো একটা- রেসপন্সিবিলিটি একটা- কাজ হ্যাঁ, করে, and it's হ্যাঁ। amazing. So হ্যাঁ। ওইখান থেকে আমার মনে হচ্ছে কি I want to be Okay. এবং তারপরে একটা পত্রিকায় দেখা মডেল আবশ্যক যোগাযোগ করা এবং আই ওয়াজ লাকি কৌশিকী নাসের তুপাই শিখাচ্ছিলেন and then I started, বাট আমি পুষেছি I wanted to be, বাট এটাকেই যে আমি পেশা হিসাবে পরিণত করতে পারবো কিনা সেটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন মার্ক ছিল। বাট আমি যখন এখানে আসছি আই ফেল ইন লাভ উইথ ইট। আমি যখন শুরু করেছি তখন বছরে 2-3টা শো হতো, ওটাকে প্রফেশন হিসাবে নেওয়া যেত না, উইচ ইজ ওয়াই আই ডাইভার্সড ইনটু সো মেনি থিংস। ওকে ওকে দ্যাটস ওয়াই Yes. আমরা তো ভেবেছি যে তোমার আসলে ভালো লাগে। মানে আমার অবশ্যই ভালো লাগে। আমি Okay. কিন্তু 2004-এ যখন আমি রিয়েলাইজ করেছি যে হ্যাঁ। শুধু মডেলিং করে আমি আমার পেট পালতে পারবো না, কিন্তু আমি এখানে থাকতে চাই। সো তখনই আসলে উপস্থাপনা 2004, অ্যাক্টিং 2004, কোরিওগ্রাফি 2004, স্টাইলিং 2004, আমার কিন্তু সব 2004 উইল ইউ বিলিভ experiment। যে একটা মানুষ 2002-এ একটা মানে কম্পিটিশন থেকে জাস্ট বিজয়ী হয়ে বের হয়ে হ্যাঁ। 2004-এই শি স্টার্টেড গ্রুমিং। হ্যাঁ 2003-তে আই স্টার্টেড কোরিওগ্রাফি। ওকে মানে আমার কিন্তু আমি অ্যাসিস্ট করা শুরু করেছি। আমি বললাম না আমার ভিশন কিন্তু কোয়াইট ক্লিয়ার। when I decide on something, আমার জিনিসটা পাথওয়ে অনেক ক্লিয়ার থাকে। আচ্ছা, আমি একটু জানতে চাই ধরো যে আমাদের সমাজ ব্যবস্থায় এখনো কিন্তু বাবা মারা, স্পেশালি বাবা মা বলো বা হয়তো বা বাবা মা সাপোর্ট করলেও আশেপাশের মানুষজন বাবা মাকে তখন সাপোর্টটা হ্যাঁ। করে না, ফ্যামিলি স্পেশালি। সো তোমার ক্ষেত্রে কি এরকম কোনো ইয়ে ছিল কি না না? না, আমার আব্বা তো সাপোর্টই করেনি আমাকে, আব্বা তো জানতোই না। ওকে, For the আমি একটু longest গল্পটা time. শুনতে চাই। হ্যাঁ। প্রথম যখন আমি অ্যাপ্লাই করি ইউ গট দ্য লুকে, করতে চাইনি। আচ্ছা আশেপাশ থেকে বললো, আচ্ছা করো 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 করো, তো করলাম। করার পরে আমার ফোনটা যখন, তখন তো আমাদের নর্মাল ফোন, মোবাইল ফোন, টেলিফোন। হ্যাঁ হ্যাঁ। তো টেলিফোনে আমি যখন সিলেক্টেড হয়েছি ফোন কলটা আসে এবং ফোন Okay. কলটা আমার আব্বা পিক করে Oh, shit. এবং বলে যে কনগ্রাচুলেশনস। আমি আজমের সাথে কথা বলতে চাই কিনা, আমি আচ্ছা আমি ওর আব্বা বলছি। তো তখন জানা আব্বাকে, আব্বা বলে ও আচ্ছা বলে ফোনটা রেখে দেয়। এবং আমি তখন স্টুডেন্ট পড়াতাম, আমি স্টুডেন্ট পড়ায় বাসায় শেষ করেছি স্টুডেন্ট পড়ায় এবং আব্বা আসলে বলে কি একটু এদিকে আয়। আমার ডাকনাম তো না দিয়া, আমাকে বললো না দিয়ে একটু এদিকে আয়। তো আমি গেলাম, আব্বা বলে তুই কি এরকম অ্যাপ্লাই করেছিস? আমি না 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 আমি করি নাই, আমার ফ্রেন্ডরা মনে হয় দিয়ে দিয়েছে, বুঝছো। পুরো ভয়ের চোটে আব্বাকে নিয়ে আমরা মানে খুব ভয় পেতাম। মানে Conservative ছিলেন আব্বা ওয়াজ অনেক। ভেরি স্ট্রিক্ট, কনজারভেটিভ Okay. থেকে আব্বা ওয়াজ ভেরি ভেরি স্ট্রিক্ট। ওকে, আর কথা ছিল যে পড়ালেখা শেষ করবা তারপরে যা খুশি করবা, মানে হয় না ইউ নো লাইক এখনো বাবা মা যেটা বলে Typical যেটা family আমাদের, ইটস হ্যাঁ, রাইট, হ্যাঁ, হ্যাঁ। তুমি পড়ালেখা শেষ করো তারপরে যা এক্স্যাক্টলি খুশি করো। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো সেই জায়গাটা থেকে আমি ভয়, তারপরে তো পার্টিসিপেট করলাম। আম্মা খুব সাপোর্টিভ ছিল। আম্মা আমাদের পত্রিকায় তখন তো খুব কম কাজ হতো যে নকশা অথবা ডেইলি স্টারে কোনো ছবি আসলে সরাই দিত। আম্মা ওয়াজ ভেরি সাপোর্টিভ। সো সেখান থেকেই আসলে আমার শুরু। অ্যান্ড আব্বা 2004-এ যখন 2 বছর কিন্তু আব্বা দেখে নাই, জানেও না, জান না। আব্বার নাকের নিচে দিয়ে সব হয়েছে। আব্বা ওয়ার্কাহলিক ছিলেন, Okay. অফিস বাসা অফিস Okay. বাসা, দ্যাট কাইন্ড অফ আমার ফেভারে কাজ করেছে। 2004-এ যখন উপস্থাপনা শুরু করি তখন টেলিভিশনে দেখে ফেলি, কিন্তু উপস্থাপনাটা he was proud. মানে উপস্থাপনাটা কিন্তু মোর অ্যাকসেপ্টেড দেন দ্য হ্যাঁ, ফ্যাশন, হ্যাঁ, ফ্যাশনের মডেলিং এর জায়গাটা। সো হি ওয়াজ ওকে উইথ ইট। ওকে, দেন তারপরে তারপর তো বলছো, সাপোর্টিভ, তখন তো Okay. বলেই বেড়াতো আমার মেয়ে আজরা মাহমুদ। ও ওয়াও, হাউ ডাজ ইট ফিল? ইট ফিলস গুড, ইট ফিলস গুড। হয় না যে এটা ইমোশনাল লাগতো না? ইমোশনাল তো এখনো লাগে। আচ্ছা। হয় না যে একটা সাপোর্ট না পাওয়াটা কিন্তু ইজ নট ইজি। মানে এখন হয়তো বা আমি মজা করে বলছি, কিন্তু এটা আমার আম্মার উপরেও একটা প্রেশার। কারণ যদি কখনো আব্বা আই ক্যান সি ইউ ক্রাইং। হ্যাঁ আমার চোখ ছলছল করছে যে হয় না যে বের হয়ে গেছে, এটা তো আম্মার উপরেও প্রেশার। সো এই যে সোসাইটির এই জিনিসটা যেটা এখনো আমাদের মডেলদের ফেস করতে হয়, সেখান থেকে আসলে বের হয়ে আসা উচিত। বিকজ ফ্যাশন ইজ অ্যান আর্ট। হ্যাঁ ফ্যাশন নিয়ে মানুষে অনেক কিছু জানে না, প্রশ্নটা উঠে তখনই বা ভাবনাটা খারাপ হয় তখনই যখন আসলে ক্ল্যারিটি থাকে না। সো সেই প্রশ্ন উত্তরের জায়গা তো হয়ে গেছে, উত্তরগুলো তো মানুষ পেয়ে যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ মানুষ থাকবেই, প্রতিটা জায়গায় থাকবে, কিন্তু তাই বলে তুমি এক্সপেক্ট করতে পারো না যে পুরোটা ইন্ডাস্ট্রি খারাপ। এখন তুমি দেখো ফ্যাশনটাকে যতক্ষণ না আর্ট হিসাবে চিন্তা করছি, আমি তোকে প্রবলেমসগুলো বলি, এটা আসলে মানুষ ভাবে না, সোসাইটিও ভাবে না। ফ্যাশন এডুকেশনের ভ্যালুটা কোথায়? তুমি যদি ফ্যাশনকে ভ্যালিউ না করো, ফ্যাশন এডুকেশনের ভ্যালু কোথায়? ফ্যাশন জার্নালিজমের ভ্যালু কোথায়? ফ্যাশন প্রোগ্রামসের ভ্যালু কোথায়? এই যে এতগুলো মানুষ কাজ করছে, থিঙ্ক অফ দ্য ফ্যাশন ইউনিভার্সিটিস, থিঙ্ক অফ দ্য টেলিভিশন চ্যানেলস হু প্রডিউস ফ্যাশন প্রোগ্রামস, তাই না? ফ্যাশন জার্নালিস্টরা, এদেরও তো একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে। তুমি যদি ফ্যাশনকে ভ্যালু না করো, পুরো ওয়ার্ক ফোর্সের অবস্থাটা তুমি চিন্তা করছো। আমরা শুধুমাত্র মডেলের কথা বললে তো হবে না, দের আর ওয়ে মেনি পিপল যাদের লাইফ এফেক্টেড
unless the society starts changing their mindset on fashion. আজাপু, যে কোনো ফ্যাশন শো এর আগে স্পেশালি বাংলাদেশে আমি জানি তুমিও এটা ফেস করেছো যে খুব একটা বেশি সময় ওরা দেয় না রেডি হওয়ার জন্য। মানে রেডি হওয়া বলতে তোমাদের যে এখনও তো তাও ধরো যে গত 5-6 বছরে হয়তো বা রিহার্সালের একটা টাইম থাকে যেই স্টেজে তোমরা পারফর্ম করবে, তার আগে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিস ছিল না। এবং এই যে উইদিন ভেরি শর্ট টাইম একটা সফল ফ্যাশন শো তুমি উপস্থাপন করো যখন, এবং যখন এভরিওয়ান গট হ্যাপি, তখন তোমার আসলে কেমন লাগে? এবং একটা সফল ফ্যাশন শো উপস্থাপনের জন্য কত কি কি যায় তোমার উপর দিয়ে, সেটা একটু জানতে চাই, বিহাইন্ড দ্য সিন জানতে চাই। আচ্ছা, দুই ধরনের শোজ হয়। হ্যাঁ, ফরচুনেটলি আমি যেসব শো পেয়েছি আমি সেভাবে করে অর্গানাইজড প্যাটার্নেরই শো, ওকে, যেখানে আমাকে টাইম দিতে হবে, যেখানে এরকম ইনস্ট্যান্ট স্টেজে উঠে Conditions থাকে। না আমার কন্ডিশনস থাকে। কথা হচ্ছে কি, বছরে আমি 10টা কাজও আমার দরকার নেই, বছরে আমি একটা কাজ করবো, কিন্তু কাজটা আমার ঠিকঠাক মতো করতে হবে। আমার জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা যখন শুরু করেছি তখন আরো বেশি টাইম ছিল, কিন্তু আমরা ধরো 15 দিন 20 দিন রিহার্সাল করতাম। এখন ধরো রিহার্সালের টাইমটা কমে গেছে বিকজ দ্য মডেলস হ্যাভ বিকাম ভেরি বিজি। হ্যাঁ, সো সেক্ষেত্রে দেখা যায় আমরা একটা দিন পাই রিহার্সাল করার জন্য, সেদিনই আমরা আসলে পুরো জিনিসটা গুছিয়ে পরের দিন আমরা যেদিন শো সেদিন আমরা স্টেজ রিহার্সাল করে শোটা নামাই। এটা যে খুব বেশি টাইম তা কিন্তু না, কিন্তু অনেক শো আছে যেখানে তোমাকে একদম, যেটা তুমি বললা যে অল্প একটা টাইম দেওয়া হলো, কোনো রিহার্সাল দেওয়া হলো না, পরশুদিন শো স্টেজ। হ্যাঁ, আমাদের এই ফোন নিয়ে একটু মডেল হাঁটলেই হবে। হ্যাঁ, এই ধরনের আসে তো, এরকম আছে। আছে। সো যেটা হয় যে ফ্যাশন শো ইজ আমার জন্য অনেক অনেক মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো হোয়াট গিভস মি দ্য মোস্ট প্লেজার, আই উইল সে ফ্যাশন শোজ। ওকে, আর কেওসটা ব্যাকগ্রাউন্ডে আই লাভ ইট। মানে আমার মনে হয় কি, আই এম মেন্ট ফর ইট, আই এম মেড ফর ইট। ওকে, বুঝছো, সেই কেওসটা আমার মনে হয় আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। আমার মাথা ঠান্ডা তো, মানে ওই জায়গাটায় আই নো হোয়াট টু ডু রাইট অ্যাওয়ে। ঠান্ডাটা কার মতো হয়েছে, আব্বা নাকি আম্মা? আম্মা। ওকে, থ্যাংক ইউ আন্টি। ওকে, সো ওই জায়গাটা আমার খুব 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 আনন্দ। ওকে, দেশের খুব বিখ্যাত বিখ্যাত ডিজাইনারদের সাথে তুমি কাজ করেছো। আমি দেশের কথা বলছি, আমি বিদেশে পরে যাচ্ছি, ওখানেও যাব আমরা। সো আমি একটু জানতে চাই, থাকে না যে স্মরণীয় অভিজ্ঞতা এনার সাথে কাজ করে, ভালোও হতে পারে মন্দও হতে পারে, তুমি নাম বলতে চাইলে বলতেও পারো, বাট আমি একটু জানতে চাই এরকম স্মরণীয় কোনো অভিজ্ঞতা আছে কিনা? স্মরণীয় অনেক অভিজ্ঞতা আছে আমার। আরঙের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সেসগুলো খুবই ভালো। তামার আপা নিজের হাতে আমাকে অনেক কিছু শিখিয়েছেন। উনি যখন আরঙে অনেক বেশি ইনভলভড ছিলেন, তখন ওনার যে ক্যাম্পেইনগুলো যখন করতাম, স্টাইলিং করতাম আমি, তখন উনি একদম ধরে 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 হোয়াট আরং সেজ, আরঙের ব্র্যান্ডটা কি উনি শিখিয়েছেন। সেই অভিজ্ঞতাগুলো আমার খুবই ভালো। মানে সব জায়গা থেকে একটা লার্নিং এর স্কোপ হয়েছে। আমি যখন রিনা লতিফের সাথে কাজ করেছি, তার যে ধরনের তার মুড, যেভাবে করে উনি স্টাইলিং করেন একটা পোশাক, ইভেন ওয়েস্টার্ন কাপড়গুলোকে উনি যেভাবে করে ডিজাইন করেন, সেটা কিন্তু একদম অন্য রকমের। সো দেয়ার সো মাচ ইউ ক্যান লার্ন ফ্রম দিস ডিজাইনার্স। খারাপ অভিজ্ঞতা খুবই কম হয়েছে আমার। হয়েছে একজন সিনিয়র ডিজাইনার, আমি একটা খুবই বড় শো করছিলাম, সে চাইনি আমি সেই শোটা করি, এবং সে আমাকে থ্রেটও দিয়েছে যে আজরা আমি দেখে নিব তুমি কিভাবে এই ইন্ডাস্ট্রিতে টিকো। সে খুবই 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 সিনিয়র ডিজাইনার, আমি নাম বলে তাকে ছোট করতে চাই না, বাট সে ধরনেরও এক্সট্রিম সিচুয়েশনস ফেস করতে হয়েছে। সো আমার মনে হয় একটা জায়গায় কাজ করলে এটাকে তোমার মেনে নিতে হবে। ইন্ডাস্ট্রিতে এত মানে দামি দামি ডিজাইনার, আমাদের দামি ইন সেন্স টাকার ক্ষেত্রে না, ওনাদের যে ট্যালেন্ট, ওনাদের যে ভিশন, ওনারা যেভাবে পোর্ট্রে করে একটা ডিজাইনকে একটা মডেলের উপর কিংবা একটা কাপড়ের উপর, সেটা কিন্তু অ্যামেজিং। এবং আমি যদি বলি বাংলাদেশের বাইরে মানুষজন বাংলাদেশি কাপড় যেভাবে দেখে, ইটস মানে ফ্যান্টাস্টিক। আর ধরো যে ওরা আমাদের কালচারকে যেভাবে, হেরিটেজকে যেভাবে মানে উপস্থাপন করে, ভ্যালু করে, আমার খুব ভালো লাগে, যেটা আমরা আসলে করতে পারি না। তোমার কাছে একটু জানতে চাই যে এত ভালো ভালো ডিজাইনার, আমি যদি একজনের নামও বলি, বিবি রাসেলের কথাও যদি বলি, আমরা কি ভ্যালু করতে পারি আসলে আমাদের ডিজাইনার? না তো, ওই জায়গাটাই তো আমি বলছি, ফ্যাশনকে যতক্ষণ তোমরা, ফ্যাশনের প্রবলেমটা কি জানো, ফ্যাশনকে আমরা আবদ্ধ করে রেখেছি গ্ল্যামার অথবা কমার্সের মধ্যে। কমার্স তো অফকোর্স ম্যানুফ্যাকচারিং এর কথা যখন তুমি চিন্তা করবে, সেটা কমার্সে আবদ্ধ হবে, কিন্তু এই যে গ্ল্যামারের জিনিসটা যখন নিয়ে আসতেছি, সেটার ভ্যালুটা খানিকটা হলেও কমে যায়। এর জন্য ফ্যাশনটাকে আর্ট হিসাবে চিন্তা করা জরুরি। লুক অ্যাট কোরিয়া,
হোয়াট আর দে ডুইং উইথ দেয়ার ফ্যাশন অ্যান্ড বিউটি, তাই না? আমি প্যারিস ইটালির কথা বলতে চাচ্ছি না, বিকজ ওরা সবসময় ফ্যাশনকে আর্ট হিসেবেই দেখেছে, বাট এদিকে যে বর্ন উইথ হ্যাঁ মানে ইস্টে যেই ভাবনাটা সেটা কিন্তু একদম চেঞ্জ করে দিচ্ছে, মানে ওরা কিন্তু নিজেকে একদম অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। আমার কষ্ট লাগে কোথায় জানো, বিফোর প্যারিস বিকেম প্যারিস অর ইটালি বিকেম ইটালি, উই হ্যাড দি মোস্ট লাক্সারিয়াস ক্লথ অ্যান্ড দ্যাট ওয়াজ মাসলিন, দ্য মোস্ট লাক্সারিয়াস। ওইখান থেকে শুরু করে আমরা এইখানে এসে কিভাবে পৌঁছালাম, এটা কিন্তু অনেক পথে ট্রেন চলে আসছে, প্যাথেটিক একটা জিনিস। বিদেশে যেতে চাই, প্যারিস আর থাইল্যান্ডে ফ্যাশন শো পরিচালনা হ্যাঁ। এবং আন্তর্জাতিক ফ্যাশন উইকে অংশ নেওয়ার যে অভিজ্ঞতা, হ্যাঁ। এটা আসলে তোমাকে কতটুকু এগিয়েছে তোমার লাইফে, কি মনে হয়? তিনটা এক্সপিরিয়েন্স তিন রকম ছিল। থাইল্যান্ডে আমি গিয়েছিলাম ফ্যাশন শো কোরিওগ্রাফি করতে, সেখানে থাই ডিজাইনার ছিলেন, জাপানিজ ডিজাইনার ছিলেন, চাইনিজ ডিজাইনার ছিলেন এবং সেই সাথে বাংলাদেশি ডিজাইনারও ছিল। ভাষা ঠিকঠাক ছিল তো না? ইংলিশ বুঝে, দে আর ইন্টারন্যাশনাল ডিজাইনার, সো ইংলিশ বুঝে ঠিক মতো, না বুঝলে তো আকার ইঙ্গিতে কথা বলাই যায়, ব্রোকেন ইংলিশ খুব সহজ। হ্যাঁ, আমাকে যেটা ভালো লেগেছে যে তাদের প্রফেশনালিজম, সেটা একটা বড় একটা ফ্যাক্টর, এবং মডেলদের তার কাজের প্রতি যেই লেভেলের রেসপেক্ট, সেটা আসলে আমাকে ভাবিয়েছে। থাইল্যান্ডের মডেলদের সাথে কাজ করা, এবং মডেলরা কাপড় যে নিয়েছে একদম দুহাত জোরে এইভাবে করে, তারপরে তারা কাপড় নিয়েছে এবং কাপড়টাকে যেভাবে করে তাকে দেয়া হয়েছে ঠিক একইভাবে ভাঁজ করে সে কাপড়টা ফেরত দিয়েছে। So এটা আমার খুবই খুবই ভালো লেগেছে ইন দ্য শোজ। প্যারিসে যেই শোটা করা, সেটা আসলে বাংলাদেশি ডিজাইনার সামি আলম অর্গানাইজ করেছিল, সেটাকে কোরিওগ্রাফি করা। সেখানে আমার ভালো লেগেছে, সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে ওদের যে ক্রুটা ছিল, যে লাইটসের কাজ করেছে, ডিজে যে ছিল, তাকে না তাদের আমার সব কিছু একবার বোঝাতে হয়েছে, মানে তারা এত প্রফেশনাল যে, এবং ওটা খুব ইন্টারেস্টিং ছিল। এই মডেলটা আসলে কবিতা আবৃত্তি হবে, এই মডেলটা আসলে, এই কাপড়টা আসলে তখন গান হবে, এই যে সুইচিং, সেটা আমার ডিজেকে একবার বোঝাতে হয়েছে, এবং সব গান সবকিছু কিন্তু বাংলায়। ওয়াও, and they don't even know. না, they don't even know, এবং আমি ওকে বারবার জিজ্ঞেস করছিলাম কি তোমার পাশে আমার থাকতে হবে, তোমার পাশে আমার থাকতে হবে, I'm sure and she's like it's my job, Okay, let it's me my do it. job, let me do it, এবং মানে অ্যামেজিং ভাবে সে কাজ করেছে। আচ্ছা, তাকে সবসময় মনে থাকবে। হ্যাঁ, এবং আমার অবশ্য মেকআপ আর্টিস্টরাও ওরা যে আমাদের, এবং আমি চেয়েছিলাম যে আমাদের কাজল দেওয়া, টিপ দেওয়া, সেই লুকটাকে তৈরি করতে, তারা একদম পারফেক্টলি সেই লুকটাকে তৈরি করতে পেরেছে। মানে খুবই ডেডিকেশনটা অনেক বেশি, মানে ওদের ইন্ডাস্ট্রিটা আসলে অনেক পুরনো, অনেক সময় ধরে গ্রো করা, সো ওইটার একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা, এবং প্যারিস ফ্যাশন উইকটা, আমি সরি তোমার কাছে একটু টাইম নিয়ে নিব, প্যারিস ফ্যাশন উইকটা আমার অ্যাটেন্ড করা অ্যাজ আ গেস্ট, মুগলেয়ারের শোতে আমি গিয়েছিলাম, এবং মুগলেয়ারকে আমি সবসময় ফলো করি, একদম ওরা অন্যরকম কাজ করে। ফ্যাশন শো এর কাপড়টাও থেকে ওদের প্রোডাকশনটা একদম অন্যরকম হয়, সেটা আমার কাছে সবসময় মুগলেরে টেনেছে। এবং বাংলাদেশের আয়দা ছিলেন, যেখানে ও কাজ করতো কমিউনিকেশনসে, ওর থ্রু থেকেই আসলে ইনভিটেশনটা আসা। এবং যেদিন আমি শো করতে গিয়েছি, ইট ওয়াজ সাচ আ মানে কোয়াইট লাক্সারি, কোনো ব্র্যান্ডিং নাই, কোথাও কোনো জায়গায় মুগলেয়ার লেখা নাই, ওদের একটা ডার্ক ভাইব আছে, সব কিছু ডার্ক করা, কালো করা, একটা মানে স্কুলের বড় একটা পুরানো স্কুলের একটা অডিটোরিয়ামের মধ্যে শোটা হওয়া, মানে শোটা দেখেই না আমার এখনো মানে আমি জাস্ট চুপ করে তাকাইছিলাম। আচ্ছা, আপু, থাকে না যে মডেল হতে হলে ইউ হ্যাভ টু বি টল, ইউ হ্যাভ টু লুক ভেরি বিউটিফুল, স্কিন কালার একটা ব্যাপার আছে। সো ওয়েন ইউ স্টার্টেড, এবং তুমি যখন একটা ব্র্যান্ড হলে, তখন কিন্তু এই মিথটা থেকে অনেকে বের হলো, কারণ ইউ হ্যাভ আ বিউটিফুল ইন্টারন্যাশনাল স্কিন টোন। হ্যাঁ, কিন্তু থাকে না যে এটা আমরা প্রফেশনালি কিন্তু বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আই ক্যান সে ইট, যে প্রফেশনালি, আনপ্রফেশনালি যেটা বলে যে কালো মেয়ে মডেল কিভাবে হবে, এভাবে কিন্তু বলে। তো তোমার তো স্কিন ব্রাউন কালার, মানে সাদা না, তুমি তো লম্বা না, মাত্র 5 ফিট 3, 5 ফিট 4, মডেল হতে হলে মিনিমাম 5 ফিট 7-8 হতে হয়। এই মিথগুলো, আর দিস মিথ অর দিস আর রিয়েলিটি? হোয়াট ইউ থিঙ্ক ইন মডেলিং? একটা জিনিস হচ্ছে, দেখো, ওয়ার্ল্ড ওয়াইড মডেলস আর টল, ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে তুমি শর্ট এক্সেপশন পাবা, কিন্তু রুল না। এখন কেন যদি আমি প্রশ্ন করি, এটা আমি অনেক পরে এসে নিজে আমি ভুল হতে পারি, কিন্তু আমার এটা ধারণা, ক্যানভাস যত বড় হয় তত সেটা আঁকতে সুবিধা হয়, রাইট? সো সেই জায়গাটা থেকে কিন্তু আমার মনে হয় যে ওয়েন পিপল ওয়ান্ট টলার মডেলস, ইটস জাস্টিফাইড, তাই না? একটা ব্র্যান্ড, একটা ডিজাইনার যখন চাচ্ছে যে আমার শাড়ির
পার্টটা আমি অনেক থিক করতে চাই, সেটা তো আসলে যখন আমি একটা শর্টার মডেলের উপরে দিব তখন বডিটা কিন্তু পাড়ের পরে যে বডিটা সেটা কিন্তু হারায় যায়। সো একদম when whole it's body তে, taller হ্যাঁ, the হ্যাঁ। canvas gets bigger, the মানে ক্রিয়েটিভিটি বিকামস একটা জায়গা। সো সেই জায়গাটা থেকে হয়তো পুরো বিশ্ব এখনো সেই টলার ক্যানভাসটা models টা, খুঁজে। হ্যাঁ। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, ইনক্লুসিভিটির কথা আসছে, এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শেপস অ্যান্ড সাইজেসের মডেলস আমরা দেখছি, বাট মেজরিটি ইজ স্টিল দ্য টলার মডেলস। মডেলের একটা মডেল আছে তো, হ্যাঁ। ঠিক না? ওই মডেল Exactly. অনুযায়ী তো ফিট হতে হবে। এখন স্কিন টোনের কথাই বলি, স্কিন টোনটা ইজ রং, স্কিন টোনের জায়গাটা ইট হ্যাজ বিন রং। মানে আমাদের এইখানে সুন্দর হতে হলে ফর্সাও যে হয় না, হ্যাঁ, যে হ্যাঁ। এখনো কিন্তু সুন্দর আপা আসছিল, হ্যাঁ, তার মানে হ্যাঁ। কিন্তু যে ফর্সা ফর্সা আপাটা আপা আসছিল, আসছিল, হ্যাঁ। ওইখানে আমরা আটকে আছি। তো সো ওখান থেকে অনেকেরা বলে যে স্কিন টোন ইজ আ প্রবলেম, বাট স্কিন টোন ইজ নট। মডেলিং এ স্কিন টোন ইজন্ট আ প্রবলেম। মডেলিং এ হচ্ছে তোমার এক্স ফ্যাক্টরটা কত জিনিস। আমাকে কিন্তু এই কথাও শুনতে হয়েছে যে ও এত সুন্দর মডেল, ওকে নিলা না কেন? হ্যাঁ, মানে সেই মেয়েটা দেখতে দেখতে খুবই সুন্দর, লম্বা টম্বা, ডিজাইনার্স হ্যাঁ। ওকে সিলেক্ট করে নাই বিকজ ওর অরাটা নাই। ফ্যাশন মডেল হতে কিন্তু ইউ নিড অ্যান এক্স ফ্যাক্টর। তুমি অনেক লম্বা বা তুমি অনেক সুন্দর, মানে প্রকৃত অর্থে যাকে বাংলাদেশিরা সুন্দর বলে সেরকম তুমি দেখতে, অথবা তোমার হয় না যে একটা গন্ডিত, মানে একটা ইসের মধ্যে তুমি ফেলতে পারবা না। দ্যাট পারসন নিডস অ্যান এক্স ফ্যাক্টর, যেটা সবার মধ্যে থাকে না। ওকে, হোয়াটস ইওর এক্স ফ্যাক্টর? এটা তো ইউ ক্যান ডিফাইন অ্যান এক্স ফ্যাক্টর। সো ইওর এক্স ফ্যাক্টর ইজ ইওর কাম। মেবি মাই পার্সোনালিটি, আই ডোন্ট নো। হ্যাঁ। কিন্তু আমিও যখন মডেল ইন্টারভিউ করে নেই, আই লুক ফর দ্যাট এক্স ফ্যাক্টর, যে হ্যাঁ। ওর মধ্যে কি আছে আমি যেটা। এখানেই আসতেছিলাম এখন। হ্যাঁ। আজ আপু, এই যে তুমি যখন গ্রুমিং এর স্কুলের জন্য মডেলরা আসে তোমার কাছে, তুমি কিন্তু আসলেই ভর্তি করাও না। না। এই ধরনের অনেক কমপ্লেন আছে, হ্যাঁ। যে আমি গেছিলাম কিন্তু আমাকে ভর্তি নেয় নাই। হ্যাঁ, কেন? এক্স ফ্যাক্টর। শোনো, you might not be the most beautiful person in a room, হ্যাঁ। কিন্তু when you walk in the room, head should turn. ওকে, এবং হেডটা টার্ন করার পরে তোমাকে দেখলো, দেখে মাথাটা ঘুরায় ফেললো, হ্যাঁ। কিন্তু মাথাটা আবার ঘুরবে। এবং এই যে মাথাটা আবার ঘুরে, সেটাই কিন্তু এক্স ফ্যাক্টর। সেটা তোমার অরা, তোমার প্রেজেন্স, তোমার পার্সোনালিটি সবকিছু মিলে তৈরি হয়। সেটা যদি না থাকে তাহলে তুমি পারবা না, একদম হবে না। ওকে, আমি একটু জানতে চাই, এমন কোনো শিক্ষার্থী আছে যে তোমার থাকে না যে তুমি আসলে ভাবোনি যে এই লেভেল পর্যন্ত যাবে, তুমি খুব সন্দিহান ছিলে যে আসলে হবে কি হবে না, কিন্তু শি ডিড ইট আফটার ইউ গ্রুমড হার, আফটার ইউ মেক হার, থাকে না যে কনফিডেন্ট অ্যান্ড অল, শি ডিড ইট, এরকম কেউ আছে? না, আলিশা? আলিশা কিন্তু আমার স্টুডেন্ট না। ওকে, আলিশা ইজ নট মাই স্টুডেন্ট। Okay. আলিশা আমার প্যাজেন্ট, আমার মিস কসমো লাইসেন্স হ্যাঁ। যখন আমি নিয়েছিলাম, হ্যাঁ, আই হ্যাঁ। সিলেক্টেড হার টু রিপ্রেজেন্ট Oh, বাংলাদেশ okay. ফর মিস কসমো, কিন্তু ও আমার স্টুডেন্ট। বাট সে কিন্তু তোমাকে খুব লুক ফরওয়ার্ড করে, মানে সে কিন্তু বলে যে আমি আজরাপুর কাছ থেকে এখনো অনেক কিছু শিখি। বকা খেতে 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 শিখছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আজরাপু, যে কোনো একটা প্রতিষ্ঠান কিংবা যে কোনো একটা ক্যাম্প তৈরি করার পেছনে দুই ধরনের গল্প থাকে। প্রথমত যে আমি ফেইলিয়ার এবং আমি চাই আর কোনো ফেইলিয়ার না আসুক। সেকেন্ডটা ইজ মানে কেন হবে না, আমার সাথে কেন হইলো, আমি এটা দেখাবো যে এটা হয়, ইট শুড বি লাইক দিস। সো তোমার আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প তৈরির পেছনে আসলে গল্পটা কোনটা ছিল? জেদ ছিল, অভিমান ছিল, নাকি ধরো যে একটা শূন্য স্থান আছে ওটা পূরণ করার জন্য মনে হয়েছে যে আই শুড ডু ইট? আমি আসলে কিন্তু মানে যাদের গ্রুমিং স্কুল আছে তাদের সবার লাস্ট কিন্তু আমি, হ্যাঁ মানে আমি কিন্তু অনেক শেষে শুরু হ্যাঁ, করেছি। ইউ মানে স্টার্টেড গ্রুমিং আ ভেরি লং অ্যাগো, হ্যাঁ, বাট কিন্তু তোমার স্কুল ক্যাম্পিং প্রতিষ্ঠান ট্যালেন্ট হিসাবে আমারটা অনেক অনেক লাস্ট 2 মানে ইয়ার্স 2017 থেকে, তারপর তো 17, আবার হ্যাঁ। ব্রেক হলো, সব মিলাই টেলে আমিও একটু ব্রেক নিলাম, কিন্তু একদম স্ট্রাকচার আকারে যদি বলো তাহলে 2022 থেকে। হ্যাঁ। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছিল, আমার কাছে অনেক কমপ্লেইন আসছিল যে ছেলে মেয়েরা স্ক্যামড হচ্ছে, মানে অনেক এরকম দেখছে যে আসো আমরা তোমাদেরকে গ্রুমিং করব, টাকা দিচ্ছে কিন্তু গায়েব হয়ে যাচ্ছে টাকা নিয়ে। ওই এবং অনেকেরা বুঝতো না যে কোথায় যাবে, অনেকের বাপ মারা অনেককে ট্রাস্ট করতে পারতো না। সো সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে আমি যদি একটা খুলি তাহলে হয়তো বা কিছু মানুষকে সেভ করতে পারবো, সেখান থেকেই আসলে খোলা। তোমার কি মনে হয় যে এআই আসলে কতটুকু মানে ইফেক্ট ফেলবে ইন্ডাস্ট্রিতে বা তোমাদের? এআই তো আমি অনেক সাপোর্টিভ জিনিস। এআই কিন্তু Okay. তুমি যতটুকু আমার পোটেনশিয়াল ততটুকুই কিন্তু এআই এর পোটেনশিয়াল। হ্যাঁ হ্যাঁ, এই যে বারবার একটা কথা বলে না যে তুমি প্রম্পটটা AI ঠিক will দিতে took হবে, over, প্রম্পটটা ঠিক হ্যাঁ, দিতে হবে, হ্যাঁ। তুমি প্রম্পটটা কতটুকু ঠিক দিতে পারছো এটা সেটা তো কিন্তু তোমার you, yeah. কিন্তু কোন স্কিল
কোনো স্কিল পরিপূর্ণভাবে আমি বিশ্বাস করি যে এআই তোমাকে শিখাতে পারবে না। তোমাকে আমি যেভাবে করে হাঁটা শিখাবো, তোমার পাটা ধরে এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারবা তুমি, সেটা এআই তোমাকে বলে দিবে 45, কিন্তু তোমার পাটা অ্যাকচুয়ালি 45 হচ্ছে কিনা তুমি সেটা কি দিয়ে দেখবা? করে দেখতে হবে। হ্যাঁ, তাই না? সো তোমার সামনে থেকে যে Okay. পাটা কত অ্যাঙ্গেলে থাকা উচিত, বডিটা কতখানি রোটেট করা উচিত, সেটা তোমাকে সামনে তোমার টিচার শেখাতে পারবে, এছাড়া কেউ পারবে না। ওকে, দিস অ্যান্ড দ্যাট খেলবো। হ্যাঁ, হ্যাঁ। খুব ছোট্ট দিস অ্যান্ড দ্যাট। র্যাম্প নাকি ক্যামেরা? র্যাম্প। ওকে, শাড়ি নাকি গাউন? শাড়ি। ফ্যাশন নাকি কমফোর্ট? ফ্যাশন। ওকে, মানে আনকমফোর্টেবল হলে ফ্যাশন হ্যাঁ, থাকতে আমি হবে। জুতো মানে আমি অনেক উঁচা জুতা পরে থাকি, আমি আনকমফোর্টেবল, পা ছিঁড়ে যাচ্ছে, আমি পরে থাকবো ওটা। ওকে ওকে এটা মিলেনিয়ালসদের জিনিস। ওকে, ইয়েস। একজন সফল মডেলের সবথেকে গুরুত্বপূর্ণ গুণ কোনটা? সৌন্দর্য নাকি আত্মবিশ্বাস? ডিসিপ্লিন। ওকে, আন্তর্জাতিক ফ্যাশন আইকন যিনি তোমাকে অনুপ্রাণিত করে? টায়রা ব্যাংকস। হুম। বাংলাদেশে যারা আসলে ফ্যাশন মডেলিং আসতে চায় তাদের জন্য দুইটা অ্যাডভাইস যদি তুমি দাও, যে এই দুইটা জিনিস মেনটেন করলে পথটা হয়তো বা ইজি হবে, সেটা কি? ডিসিপ্লিন, 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 ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু অ্যাচিভ হয় না। Okay. এটা একটু মানতে হবে। হ্যাঁ, আর পেশেন্স। তুমি এখনই আসবা, তুমি এখনই সুপারস্টার হয়ে যাবে, এটা হয় না। এটা কিন্তু আমার অনেক শুনতে হয়। যেমন ফর এক্সাম্পল আমার কাছে যখন গ্রুমিং করতে আসে 2 থেকে 3 মান্থসের একটা টাইম নিয়ে আসে, রাইট? সো ওদের অ্যাভারেজে বয়স কত হয়? 18 থেকে 24। সো যেই মানুষটা 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত একভাবে হেঁটে অভ্যস্ত, তাকে আমি 3 মাসে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, আমি তাকে 3 মাসে গাইডেন্স দিতে পারবো যে এইভাবে। তারপর কিন্তু তার অ্যাটলিস্ট 7 থেকে 8 মাস নিজেকে চেঞ্জ করতে, আমি যা সময় লাগবে, শিখিয়েছি হ্যাঁ। সেটা নিজের শরীরে, নিজের অল ওভারে আয়ত্ত করতে কিন্তু সময় লাগে। সো সেখানে তো 1 বছর চলে যায়। 1 বছর পরে তুমি রেডি হচ্ছ, তারপর তুমি নিজেকে অ্যাডভার্টাইজ করছো, মানে ঠিকঠাক মতো। তুমি যদি 1 বছরে নিজেকে পরিপূর্ণভাবে শিক্ষিত করার আগে অ্যাডভার্টাইজ করো, তখন কিন্তু তোমার ডুম, বিকজ ইউ নট রেডি ইয়েট। সো তোমার তখন রেডি হইতে হবে, তোমার 1 বছর লাগবে। তারপরে তো তুমি নিজেকে অ্যাডভার্টাইজ করছো, তুমি কাজ পাচ্ছ, নিজেকে ডেভেলপ করছো। ইটস আ লং প্রসেস, ইটস নট আ ম্যাটার অফ ওয়ান ডে, ইট ডাজন্ট হ্যাপেন। একদিনে তো গ্র্যাজুয়েশনও সম্ভব না। সো ডিসিপ্লিন এন্ড পেশেন্স। গ্র্যাজুয়েশনের জন্য তো ক্লাস 1 থেকে শুরু করতে Exactly. হয়, রাইট? Yup. 1 2 3 4 তারপর। আচ্ছা, হ্যাঁ। আজরা মাহমুদ আয়নায় নিজেকে কি প্রশ্ন করে দেখে? আজরা মাহমুদ আয়না সবসময় নিজেকে প্রশ্ন করে যে যা করেছি তা ঠিক করেছি কিনা, যা Wow. করব সেটার প্ল্যান আছে কিনা। এটা আমি আয়না দেখে না, সবসময় ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করে নিই। কিন্তু এটা তার মানে আমি আজকে যে শুরু তুমি যে, করলাম, হ্যাঁ, আমার এর জন্য ভালো How? লেগেছিল তোমার Cosmic, কথাগুলো। cosmic. কসমিক্যালি ইউ গট ইট রাইট। Yeah. মানে আমার মনে হয় যে এটা প্রশ্ন করাটা অনেক একদম, জরুরি, একদম। যে what have I hurt anyone? These are questions that I ask. Yeah. যে আমি what would I do differently? Okay. How can I do things better? ওকে, তোমার কেমন লাগলো আয়নায় এসে আমার সাথে আমার ভালো বসে? লাগলো। হ্যাঁ। এখানে আমি অনেক প্রশ্ন পেয়েছি, যেটা হ্যাঁ। আসলে অনেকেই করে না। হ্যাঁ, সবাই প্রশ্ন করে আমাকে কি করছেন, কি নিয়ে ব্যস্ত। I am tired of answering those questions. Okay. But এখানে এসে ভালো লাগছে। It's a complete reflection of who I am. Okay, তো thank ভালো you লাগছে। so much, Azra Mahmood, for being amazing as you are, as always, এবং keep rocking, keep shining and rising, and make people shine and rise by themselves. Thank you so much. নিশ্চয়ই দেখা হবে। অবশ্যই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আজরা মাহমুদ আয়নায় রিফ্লেকশন আসলে কি দেখেন বা রিফ্লেক্ট আসলে কি করেন সেটা তো আজকে জেনেই নিলাম। আরও অনেক কিছু রিফ্লেকশন কিন্তু আপনারাও আপনাদের জীবন থেকে দিতে পারেন। আয়নায় দাঁড়িয়ে নিজেকে কখনো প্রশ্ন করতে ভুলবেন না, নিজে ভালো আছেন কিনা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন আর জিজ্ঞেস করতে থাকুন কেমন আছেন। শুভরাত্রি।